ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়িই নয়, ফরেনার ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণ লোকে লোকারণ্য হয়ে থাকে। ছাদখোলা মার্সিডিজে বসে দিকভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরও, যেন হাজার বছর পরে এই প্রাণীগুলোর দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে রক্ত ধরে গিয়েছে ওর। ঘর কোনো হওয়ার দরুন টিকতে পেরেছে বই কি, অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে ওরও এই মুহূর্তে পাগলের মতো উদ্ভট চাহনি ফেলে ফেলে চারদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। ওগুলোর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কাণ্ডে ওর মুখ কালো করে ওর পানে চাইলো। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রাঙা চোখ আর রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হয়ে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরূপ। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনরূপ মিল খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল ওরও। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশে মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমরা মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিনরাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে ওরও। কারণ কৃতিকই এক ইউনিভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর কখনো অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে ওর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই ওরু যখন নানা অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠোফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল ওরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই ওরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস, কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। ওরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। ও জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি। তিথি নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা। পাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে অরু শুধায়, কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না। অরু হুট করেই আমাদের তিথির মতো চঞ্চল হাসিখুশি মেয়েটার সাথেই এমনটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনেই ওর সাথে অনেক কিছু হয়েছে অরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনে জবটাও চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর কেরিয়ার, ওর বাবার কেরিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো সাজ একসাথে নিতে পারেননি তিথির আম্মু। এসব ঘটনায় কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে ওরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই ওরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছেন? হুম, আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি ওরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ওরু বলে, আমার কথা পরে বলবো খন। তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে নীলিমা? অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হাওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল। খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না।
অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যেই সুন্দর চকচকে হ্যালো কিটি কভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আটকে উঠল ওরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃতিকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। ওরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে। এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল ওরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনে বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাহেড। বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে ওর মুখের উপর। কোটটাকে উল্টো পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো ওরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দিইনি, গায়ে পড়তে দিয়েছি, বাস এইটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র সিনা মার্সিডিজটা। অজ্ঞাত অরু ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, ঠিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে ওরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে ওরু ভাবছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনারা বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যামপুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাওর করতে পারল না ওরও। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করে কি জানি কি হয়ে গেল, ছলাৎ ছলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানভাসী হলো মনের নদী। মুখ থেকেই অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। কে আছে কে নেই কিছু আর চোখে পড়ল না ওরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সে চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? দূর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ন কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক। কারণও গাড়ি নিয়ে বাসের পেছনে পেছনে এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্ফুটে বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কষ্টই শুধু আমার। ওরও আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, তারপর রাস্তায় বিশাল অঘটন। একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়, কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টটাকেই ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টের অভাব নেই এখানে। সেই সাথে সাবজেক্টেরও কি, তাহলে ইকোনমিক্সে কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রো ইকোনমিক্স ক্লাসের কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ গাছ অবধি বিছানো সিঁড়িতে বসে বসে ওরু মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। অরোরা না? পরিচিত কণ্ঠস্বর শুনে হচকচিয়ে পিছনে চাইল ওরু। দেখলো গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই।
এতদূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে ওর ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে ২ কদম এগিয়ে গেল নিখিলের কাছে। তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতোই জড়তাটা রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করল প্রথমে, "অরোরা, তুমি হঠাৎ এখানে?" "জানো, ওই যে দেখছো ৩ তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি।" বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে। তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল যে, "আমি এখানে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার।" সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, "আচ্ছা অরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে?" তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। দিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, সেভাবেই বলল, "আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস।" তিথি সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় ওরও। কেন যেন ভেতর থেকেই আসছে না কোনো কথা। কি বলবে তাহলে ও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করল ওকে, "কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু?" অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছা করল না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই কেন বা এত আগ্রহী? হ্যালো অরোরা, কি ভাবছে এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সৌমিত্র ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বলল, কে বলল, নিখিল ভাই এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো ৩ তলার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকে প্রশ্ন শুনল, "কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং?" নিখিল যেতে যেতে জবাব দিল, "সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে।" এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়িয়ে নিজেকে প্রশ্ন ছুড়ল, আজকে হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। তার উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, "হ্যালো, সায়ানি সায়ানি মুখার্জি। ফ্রম ইন্ডিয়া।" দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেরকমই ঠেকলো। ও জলদি সায়নের হাতে হাত মিলিয়ে বলল, "আমি অরোরা শেখ, আই মিন অরু। হাউ সুইট।" তারপর আঙুল দিয়ে ইশারা করে সায়নী বলে, "চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো।" অরু সম্মোহনী হাসি দিয়ে বলল, "আচ্ছা চলো।" নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে সায়নী শোধায়, "আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথেই আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি।" অরু ঠোঁট উল্টে বলল, "কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেস আছে।" সায়নী প্রতি উত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, "জানো, জেকে স্যার ইজ আ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ডেসপারেট আর ড্যাশিং মনে হয়, যেন আস্তে একটা চকলেট বয়।" ওরও জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে। কিন্তু বাস্তবেও যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিতে বলে, "কি বলছো তুমি, আমি তো জানতাম না।" সায়নী হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, "আরে তুমি কি করে জানবে, নতুন এসেছো না? দাঁড়াও, আমার কাছে টিকিট আছে।" এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে সায়নী বলল, "আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সেরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরের দিনে জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন?" ওরু হ্যাঁ না কিছুই বলল না, সায়নী বলার অপেক্ষাও করল না, অনেকটা অধিকার খাটিয়েই ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টার পরে এমনিতেই সূর্যের হদিস পাওয়া হলো। আধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগেই। আচ্ছা আধারের মাঝেই ভার্সিটির গেট দিয়ে ধীরগতিতে বের হয়েছে ওরও। অলিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে সনার দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে ওরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। ওরু যখন একদম সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল, "হোয়াই সো লেট?"
ওরও জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমড়ামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? অরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কৃতিক ভ্রু কুচকে পড়ল। বাট অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো, দূরের সরে কেন গেলি? কাছে আয়। কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব, আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছি। প্রতি উত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলে। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে অরুরা, বাসায় যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘনা চাইতেই জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, এ ভাইয়া আসলে কি? তীরের ছিলার মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করলো কৃতিক। ওরও বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতো ভেতরটা ইয়াহু বলে চেটে উঠল অরুর। খুশিতে এখানে লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল। ঋতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাক ব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলেই কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো, 5, 4, 3, 2, 1 অ্যান্ড 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল অদ্ভুত সেই ক্রূর হাসি। হুট করে সাইকেলের টায়ার কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। ওরও নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অল রাইট মিস্টার নিখিল? প্রতি উত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি, তার জন্য এক মুহূর্তে অপেক্ষা করল না কৃতিক। দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে বাই দেন। অরুকে কোলে তুলতেই ওরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে, নিখিল ভাই পড়ে আছে, আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তো নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করে নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দুহাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানেই ফেলে চলে যাব। আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার কাছে নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথার পাছে অরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাঁড়িয়ে কমা ফুল স্টপ সব কিছু টেনে দিয়ে মাথা এড়িয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুডোরে।